আজ কেস ডায়েরিতে আমাদের অতিথি মনোজ দাস, কলকাতা পুলিশের ডিসি হিসেবে রিটায়ার করেছেন। তার জীবনের এমন অভিজ্ঞতা আছে যা আজ পর্যন্ত শোনেননি, সেই কথাগুলোই আজকে শুনব। মনোজদা, আপনি জীবনটা শুরু করলেন কীভাবে, মানে পুলিশের চাকরিতে কীভাবে এলেন? আমি অ্যাকচুয়ালি 1986-এর ব্যাচ, মেদিনীপুরের ছেলে, বর্তমান পশ্চিম মেদিনীপুর। গ্রামের ছেলে তো, গ্রাম বলবো না ঠিক, মফস্বলের ছেলে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি। করতে করতে একদিনও আমাকে বসে থাকতে হয়নি, 3টে চাকরি পেয়েছিলাম। আচ্ছা। একটা হলো তোমার কমার্শিয়াল ক্লার্ক ব্যাংকে, ইউকো ব্যাংকে। একটা ছিল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ডেভেলপমেন্ট অফিসার। আর একটা হলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ বাঁচলেন কেন? কলকাতা পুলিশ বাঁচলাম কেন, পুলিশটা আমার মানে প্রাইম, মানে ফার্স্ট প্রায়োরিটি ছিল। এরপর চাকরিটা শুরু হলো কোথা থেকে? আমাদের প্রফেশনাল পিরিয়ড শেষ হওয়ার পর পোস্টিংয়ের ব্যাপার এলো। তো আমাদের 16 জন যাদেরকে ডিডিতে অ্যাবজর্ব করা হয়েছিল, তার মধ্যে একমাত্র আমি বেরিয়ে ডিভিশনে গেলাম। আচ্ছা, মানে ডিডি মানে হচ্ছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার। তো আমি নর্থ ডিভিশনে রিপোর্ট করলাম। বাগিস মিশ্র সাহেব তখন ডিসি নর্থ। তো ওখানে আমি গিয়ে দাঁড়িয়ে আছি, বিকেল হয়ে গেছে, পোস্টিং হয় না, অর্ডার হয় না। হঠাৎ এক বেটে খাটো ভদ্রলোক এসে বলল, চল মনোজ, গাড়িতে ওঠ। গাড়িতে উঠলাম, বলে তোর চিতপুরে পোস্টিং হয়েছে। আচ্ছা, বলে গেলাম চিতপুরে। গিয়ে দেখলাম সেই বেটে খাটো ভদ্রলোকটি আমার খুবই শ্রদ্ধেয় এবং নমস্য। তিনি হলেন ধূর্যটি প্রসাদ ভট্টাচার্য। আচ্ছা। তো ধূর্যটি ওসি চিতপুর। উনি হয়তো ভেতরে ভেতরে বলেছেন সাহেবকে যে মনোজকে আমাকে দিন। আচ্ছা। গিয়ে বললেন, এই রইল লকআপের চাবি। আমার থানা এই অবস্থা, এত বড় এরিয়া, এক কোথায় দত্তবাগান, কোথায় গঙ্গার ঘাট, সর্বমঙ্গলা ঘাট, এই এরিয়া তুমি আজ থেকে অ্যান্টি ক্রাইম অফিসার, তুমি সামলাবে। তো সেখানে অ্যান্টি ক্রাইম আমি শুরু করলাম প্রথম দিন থেকেই। তো আমার মাথায় তো আছে যে সোজা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। আমার মাথায় তো তখন পলিউশন ঢোকেনি, সোকল্ড পলিউশন তো ঢোকেনি। তো আমি র্যান্ডাম ধরপাকড় শুরু করলাম। এতে যে কারো রাগ হতে পারে তো আমি ভাবিনি। ভাবলাম যে ভালো কাজ করছি, ধরপাকড় করছি, লোকে খুশি হবে। ও মা, অনেকে অখুশি হয়েছে। কারণ তুমি বুঝে নাও, সবাই রিভলভার জমা দিয়ে বললো যে আমরা কাল থেকে আর অ্যান্টি ক্রাইম স্পেশাল ডিউটি করব না, কেননা মনোজবাবু খুব বাড়াবাড়ি করছেন। আমার একটা বদনাম আছে, বাড়াবাড়ি করি নাকি, কিন্তু আমি ঠিকঠাক করি আর কি। তো তারা রিভলভার জমা দিয়ে দিল। সেই আবার ধূর্যটি বাবু সাহেব মুচকি হাসলেন, সবাইকে ডাকলেন, সবাই রিভলভার জমা দেবে। মনোজবাবুর এত অ্যাক্টিভিটিস ভালো না, এত ধরপাকড় ভালো না। তো উনি বললেন, ড্রয়ার থেকে ফাইল বার করে সব অফিসারকে দেখিয়ে বললেন, দেখুন এত এত কমপ্লেন সবার নামে এসেছে। মানে আপনাদের নামে? থানার নামে। থানা ইনঅ্যাক্টিভ, থানা কাজ করে না, যারা সিপি লেভেল, ডিসি লেভেল, গভর্নমেন্ট লেভেল, মানুষ ম্যাস পিটিশন কমপ্লেন করে। তো আপনাদেরকে এগুলো দেওয়া হয়েছিল, কি ব্যবস্থা কে নিয়েছেন, কটা লোক ধরেছেন, কি করেছেন আমাকে দেখান। খুবই কৌশলী। তো সবাই চুপ, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কারো হয়তো 10টা ফাইল আছে, কমপ্লেন আছে, একটাও অ্যাকশন হয়নি। তো বলে, এরপরে তোমরা যদি বলো যে কেউ অ্যান্টি ক্রাইম করবে না, তাহলে আমি মনোজের হাতেই চার্জ দেবো, বলো তোমরা কে নেবে দায়িত্ব। সবাই চুপ হয়ে গেল। এবেন দায়িত্বটা আবার ঘুরে আমার হাতেই পড়লো। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। কলকাতা পুলিশের এই যে বিভিন্ন জায়গায় আপনি বলছেন অ্যান্টি ক্রাইম, এই অ্যান্টি ক্রাইম করতে গেলে কোন কোন জায়গা সব থেকে ভয়ঙ্কর? আপনি তো বিভিন্ন থানায় কাজ করেছেন, আপনার প্রফেশনাল লাইফের একটা বড় অংশ থানায় কাজ করেছেন। দেখো, আমি ব্যক্তিগতভাবে কোনোটাই মারাত্মক মনে করি না। কেন? আমার প্রিন্সিপাল হচ্ছে ভেরি ক্লিয়ার, প্রথম থেকে অ্যাট দ্য ভেরি বিগিনিং। দুটো স্কুল অফ থটস হবে, হয় আমি থাকবো তোমরা থাকবে না, বা তোমরা থাকবে আমি থাকবো না। আমিও আছি, তুমিও আছি, মিলেমিশে ক্রাইম করে যাচ্ছি, আমিও ধরছি, কমছে না। এই প্রিন্সিপাল আমি বিশ্বাস করি না। একজনকে রুল করবে, সে পুলিশ করবে। এছাড়া আর কোন কোন থানার কাজ করেছেন? এবার ওখান থেকে চিতপুরের পর থেকে আমার খুব অল্প সময় বদলি হয়ে গেল।
বদলি হয়ে গেল কোথায় না আমার স্ট্রিটে। আমার স্ট্রিটে আমি ব্যাপকভাবে কাজকর্ম করতে হলো, কেননা আমার স্ট্রিট এমন একটা জায়গা তখন ছিল, ভীষণ ডিস্টার্ব থানা। রাজাবাজারে একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানেই একটা গাড়ি পোড়ানোর মতো অবস্থা এসে যাচ্ছে, এত বিজি ছিল, অত অ্যাডামেন্ট ছিল। এবারে এইরকমই ঘটনা ঘটতে ঘটতে আমরা বাবরি মসজিদ ধ্বংসের দিন পেয়ে গেলাম। আচ্ছা, মনে করো 6 ডিসেম্বর 1992। সেই সময় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার গ্রাউন্ডে সারা কলকাতা কারফু টারফু জারি হয়ে গেছিল। আমরা হিমশিম খেয়ে গেছিলাম সামলাতে। তো আমি 3 দিন বাড়ি যেতে পারিনি। আমি 6 তারিখে আমার ফ্যামিলি শিফট করেছিলাম, করে থানাতেই আটকে গেছিলাম, কারণ ডিক্লেয়ার হয়ে গেছে। তখন কোন থানায়? 6 ডিসেম্বর আমার স্ট্রিট। এই যে 3 দিন টানা রাত এই যে বাড়িতে না ফেরা, কি ডিউটি করতে হতো? এই 3 দিনে আমরা গোটা এরিয়াতে মাইকিং, গোটা এরিয়াতে পেট্রোলিং, ব্যাপকভাবে পেট্রোলিং শুরু হলো। তখন বোধহয় সিপি সাহেব ছিলেন তুষার তালুকদার সাহেব। ব্যাপক ধরপাকড় শুরু হলো। ধরপাকড় করতে হয়নি, আমরা ওখান থেকে পূর্ণ সহযোগিতা মানুষের পেয়েছি, দুই পক্ষেরই। তো এরই মধ্যে তো কিছু বদমাইশ তো থাকেই। তো একদল বদমাইশ ঠিক দেখবে কেসব আমার স্ট্রিটের ওপরে, ঠিক 45 আমার স্ট্রিট সোমেন মিত্র সাহেবের বাড়ির উল্টো দিকে একটা মসজিদ ছিল, সেখানে বম্বিং করলো। আচ্ছা, সিমিলারলি অন্য মহল থেকেও তারাও প্রস্তুতি নিতে লাগলো। বৈঠকখানা রোডে একটা দেখবে টেম্পোরারি রাধাকৃষ্ণ মন্দির আছে, ওই মন্দিরটায় কিছু খবর করার চেষ্টা হলো। তো ওসি ডেকে পাঠালেন আমাকে, তাড়াতাড়ি আয়, সিপি কন্ট্রোল রুমে আছেন, কিছু করতে হবে। তো আমি জানি কে এসেছে। সেই ভদ্রলোককে আমরা আবার, ভদ্রলোক বলছি, সেই ভদ্রলোককে আমরা পাড়া ছাড়া করেছিলাম, কেন উনি এত ক্রাইম করতেন। ওনার 17টা মতো মামলা ছিল। আপনি করে বলছেন তাকে? বেশি সম্মান দিয়ে দিলাম, বুঝে নাও। তো তিনি গোটা 17 মামলা খেয়ে পাড়া ছাড়া হয়েছিল, প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করেছিল। কোন জায়গায়? ধরে নিন পাটোয়ার বাগানে। ওনার নাম ধরে নিন আপনি লালু। আচ্ছা। তো সবই এসআর কেস, 307, 302, মানে 392, মানে সবকটাই হচ্ছে নন বেলেবল, এই জাতীয় কেস। হ্যাঁ, এসআর কেস মানে ফুল ফর্মটা একটু বলে দাও। স্পেশাল রিপোর্ট কেস, মানে যেগুলো আর কি রিপোর্ট করতে আলাদা করে জানেন, হিনিয়াস ক্রাইম পড়ে। তো রাতের মধ্যে আমাদের ওসি বললেন গ্র্যাব করতেই হবে এদেরকে, যে মুচি বস্তি ছেলে বা যারা বোম করেছে, মসজিদে যারা মেরেছে। তো আমরা ব্যাপকভাবে ধরপাকড় শুরু করলাম, এবং রাত্রি 9টার সময় আমি যখন যাই দেখলাম ওসি সাহেব বাইরে পায়চারি করছেন। বললেন মনোজ, আজ রাতের মধ্যে না করলে সর্বনাশ হয়ে যাবে, আমরা ধরে নেব। তো আমি আমার টিম নিয়ে বেরোলাম, আরও সার্জেন্ট সাহেব ছিলেন, ও সিনিয়র অফিসার ছিলেন। তো আমরা একটা ঘর টার্গেট করে খবরের উপর ভিত্তি করে গেলাম। কারফু, অন্ধকার, শুটের সাইট অর্ডার বোধহয় তখন হয়েছিল, পেপার সেন্সার হয়েছিল, তত খবর তো বেরোতো না। তো সেই আমার জীবনের প্রথম বড় একটা ধাক্কা ইন দ্য সেন্স, মিলিটারি কলাম সব নিয়ে আমরা পাটোয়ার বাগান রেড করলাম। ঢুকে মুচি বস্তিতে তাড়া করে কিছু ছেলেকে ধাওয়া করলাম। তারা বেশ বীরের মতো আলোচনা করছিল যে বোমটা মেরে এসেছে। তো আমাদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড় লাগালো। আমরা গলি বস্তি, ওখানে দেখবে অনেক মুচিরা কাজ করেন, সারাদিন মুচির কাজ করে, একসঙ্গে একটা বারান্দায় 10 জন 12 জন ঘুমন। তো এদেরকে চেস করে ধরতে গিয়ে দেখলাম কোথায় মিলিয়ে গেল অন্ধকারে, খুঁজে পেলাম না। তো আমার সিপাহীরা বললো, স্যার পাবেন না, ঢুকে পড়েছে, ছেড়ে দিন। আমি বলি, না, ছাড়লে তো আগুনটা জ্বলবে, কোথায় আবার এটা কিছু করবে। তো আমি প্রতিটি বাড়ি চেক করলাম, প্রতিটি বাড়ির দরজাতে কান পাতলাম, ঝোপড়পট্টি বাড়ি। একটা বাড়ির ভেতর থেকে সাপের আওয়াজের মতো হিস হিস করে আওয়াজ আসছে। এই দরজাটা খোল। ওই দরজাটা খোলা হলো, সবাই শুয়ে আছে সার দিয়ে।
আমি লাঠি, মেয়ে ছেলে সব আছে, আমি শুধু পা দিয়ে লাঠি দিয়ে পাগুলো তুললাম। 3টি ছেলেকে পেলাম যারা নর্থস্টার পরে শুয়ে আছে। পিক আপ করলাম, ওরাই হাঁপাচ্ছে, মানে পুলিশের তাড়া খেয়ে হাঁপিয়ে হ্যাঁ, চুপচাপ কারো ঘরে ঢুকে চাদর গায়ে দিয়ে শুয়ে আর ওই শ্বাস নেওয়ার আওয়াজটা, আর শ্বাস নেওয়ার আওয়াজটা ওই ঘোর অন্ধকারে কার্ফুট নাইটে চুপ বিভৎসভাবে বাইরে আসছিল। তুললাম, জিজ্ঞেস করলাম, অ্যাডমিটেডলি বম রিকভারি হলো। আচ্ছা, মানে এটা দেখো, এর সঙ্গে সঙ্গে এটা কিন্তু প্রোনাউন্স করে দিলাম আমরা যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ স্টেপস কিন্তু নিয়েছে, এবং ব্যাপক খুশি হলো যে না, অ্যাকশন হো গিয়া হ্যায়, লড়কা লোক পাকড়া গিয়া হ্যায়। এইবার ওইদিকে করতে হবে। ওদিকে তো ওরা এসেছে, ওনাকে ডেকে আনা হয়েছে, ইনভাইট করে আনা হয়েছে লড়বার জন্য, সোকল লড়াই আর কি। আমি সব সম্প্রদায় সবাইকেই বোঝালাম যে এতে কোনো লাভ নেই ভাই, এতে ক্ষতি হবে, দিনের পর দিন পুলিশ থাকবে তোমাদের, এবং সকলে সহযোগিতা করলো। আমরা 3 তলার বাড়িতে রেড করলাম। 3 তলা বাড়ি ছিল তো? হ্যাঁ, নিচে ফোর্সের দিকে ফায়ার করলো। আচ্ছা, আমরাও তখন রিটালিয়েট করতে রিটালিয়েট বলবো না, আমাদের আত্মরক্ষার্থে হ্যাঁ, যা করতে হয় আমাদের ফায়ারিং হলো, করে ওনাকে আমরা লাস্টে কম্পাউন্ডের ভেতর থেকে ধরলাম। মানে ওই ফায়ারের, আপনাদের ফায়ারিং এ মারা গেল না? না, ইনজিওর্ড হলো, এনকাউন্টার হলো না? ইনজিওর্ড হলো কিন্তু মারা গেলেন না। ইনজিওর্ড মানে কি, পায়ে গুলি লাগলো? পায়েটায় লাগলো। আমরা তো মারতে চাই না, মারেও না পুলিশ, ঠিক, মারা উচিত নয়, ঠিক, কোনোভাবেই মেনে নিই না এটা। এত ভালো এম থাকে ওর মধ্যে যে একদম পারফেক্ট। তখন অন্ধকারে আমি শুধু সাদা গেঞ্জি সাদা লুঙ্গি দেখছি। আচ্ছা, তো এই লুঙ্গি লক্ষ্য করে গুলি? এটা তো গুলি। তো সেখানে প্রথম যেদিন দরজা ওপেন করেছিলাম আমি, তো আমি লাথি মেরে, আমার একটা প্যাটার্ন ছিল, লাথি মেরে আমি ডাক করে যেতাম নিচু হয়ে যেতে। হ্যাঁ, আচ্ছা, লাথি মেরে ডাক করে গেলে একটা অ্যাডভান্টেজ থাকে কি, তোমাকে যদি কেউ কিছু চার্জ করে ওটা তোমার মাথার উপর দিয়ে চলে যাবে ভাই। ঠিক, ঠিক তাই হয়েছিল। আমার ক্ষেত্রে এটা হলো কি, 1 পাল্লার দরজা, এটার বাইরে লাথি মারার ফলে ভেতরে ঢুকেই আবার লক করে গেছে। ও, এই ফ্র্যাকশনে বাসটা ভিতরে হয়েছে, আমার বাইরে রয়েছে। মানে বোমটাও ছুঁড়েছিল যে, বোঝাতে পারলাম? এ তো জীবনে বেঁচে যাওয়ার তো। হ্যাঁ, ফ্রম দ্যাট পাড়া বোরখা পরিহিত অনেকে ডিসির কাছে পার্সোনালি গেলেন যে মনোজবাবু যেন পাটোয়ার বাগানে না আসেন। কারণটা কি, দেয়ার ওয়াজ এ কনস্পিরেসি যে আমি গলিগুলিতে ঢুকলেই কেউ পেট্রোল ঢালবে, কেউ মেন সুইচটা অফ করবে, আর কেউ ম্যাচিস মারবে, মানে আমাকে পুড়ানোর একটা ব্যবস্থা মেরে ফেলবে জীবন্ত। এই কলকাতায় এই যে এই ধরনের ক্রাইম, স্ন্যাচিং খুব মারাত্মকভাবে হতো। আমি সেটাও লক্ষ্য করলাম যখন আমার স্ন্যাচিংয়ে পোস্টিং হলো। আচ্ছা, তো আমি স্টাডি করে বললাম, স্যার আমার একটা অ্যানালাইসিস আছে। আপনি দেখুন, সাউথ ডিভিশনের 2টো ছেলে, নর্থ ডিভিশনের গোটা কয়েক ছেলে ছাড়া ক্রাইম নেই। এরাই ঘুরে ফিরে ক্রাইম ধরা পড়ছে, 40 দিন থাকছে পিসিজেসি মিলিয়ে, বেরিয়ে যাচ্ছে, যেটা জেনারেল সেকশন বেরিয়ে, থেকে বেশি সাজা হওয়ার কথাও নয়, হবেও না সাজা, বিচারই হবে না। কেন, ওটা ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস ট্রায়াল কেস। তো লয়ারদের বা উকিল মোহরিদের পয়সা ফেরত দিতে যারা ওকে ছাড়ালো, ও আবার স্ন্যাচিং করতো। তো এর একটা বিহিত করতে হবে। তাই বললো, এদেরকে যদি আমরা থাম আপ করে কোনোভাবে জেলের দরজা দেখাতে পারি, তাহলে কিন্তু ক্রাইম হবে না, ক্রাইম অনেক কমে যাবে। কমে যাবে না ক্রাইম কখনোই, কিন্তু কন্ট্রোল হবে। তো সেদিন বেশ, আমি দেখবে ওই হেদুয়ার পার্কের মুখে স্কটিশ স্কুলের সামনে একটা নেতাজির চপের দোকান বলে না, ওখানে গিয়ে আমি দাঁড়াতাম। আচ্ছা, তো ওখানে আমার চেলাপুলে ওরা সব আসতো। আচ্ছা, তো একদিন আমি ওখানে দাঁড়িয়ে চপ নিচ্ছি, যা চপ খাচ্ছি, চপ নিচ্ছি বাড়ির জন্য। তো আমি বললাম, কি ব্যাপার রে, কিছু খবর নেই? মানে সোর্সরা? হ্যাঁ, তো সোর্স আমাকে খোঁচা দিয়ে হাঁটা দিল। তো আমি এক ঠোঙা চপ নিয়ে ওর পিছু পিছু গেলাম। ও গিয়ে হেদুয়া পার্কের ভেতরে একটা কোনায় বসলো, বলে, স্যার স্ন্যাচিং থেকে ডাকাতির প্রমোশন হয় জানেন? মানে
বলে আপনার স্ন্যাচাররা আর স্ন্যাচার নেই, ওরা ডাকাত হয়ে গেছে। বলি কি বলিস রে? বলে এই যে আপনার ডন, এ তো ডাকাতি করেছে, এরা নতুন টিম বানিয়েছে। কিরকম? বলে এরা আগে ছিনতাই মিনতাই করতো, এখন ওরা ডাকাতি করছে। তখন ডাকাতির পার্সেন্টেজ নিতে গিয়ে আমি দেখলাম নর্থ কলকাতায় আরজি করের সামনে তোমার আটা চাক্কি, মনসা পেট্রোল পাম্প, নিউ দিল্লি হোটেল, দি সিক্রেট মদের দোকান, রত্ন প্যালেস সোনার দোকান, সাপা অনেক জায়গায় ডাকাতি হয়ে গেছে। 98-এর কথা বলছি। বলে তার মানে? আমি তাহলে ধরা? বলে স্যার পরশু আসুন, তৈরি হয়ে আসবেন, আপনাকে একে ধরিয়ে দেবো, ডনকে। আমি গেলাম বঙ্গবাসীর সামনে, বৃষ্টির দিন, ছাতা মাথায় দাঁড়িয়ে আছি আমি, আমার অফিসার, কলিগ অফিসার সুপ্রিয়, ভালো ছেলে, খুব ভালো ছেলে। দিয়ে আমরা ছাতা মাথায় দাঁড়িয়ে আছি, ও দেখাবে সোর্স, সেও ছাতা নিয়ে খুঁজছে, প্রত্যেক মিনিবাস থেকে নামলেই ও চেক করছে। আমরা দাঁড়িয়ে আছি, হাওড়া বঙ্গবাসী, করতে 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 টুপ করে একটি লোক বলে স্যার ও কিন্তু বারামুডা পড়ে, ওই জন্য ওর নাম বারামুডা ডাকাত। আচ্ছা, মানে ডাকাতি করতে যখন ডাকাতি যখন বারামুডা করে, আর একটা ভোজালি এই আপ টু বারামুডার যতটা লেংথ আছে ওই অবধি ওর কোমরে থাকে। আচ্ছা, ও আবার একটু বোকা সরল টাইপের ছেলে, হ্যাঁ, নাম পাঠিয়ে ও ডাকাতি করে পয়দাবাজি করবে, ওর উদ্দেশ্য এইটা। ওই যে ডাকাতি করছে ও নিজেও জানে না। আচ্ছা, যে মোর দ্যান 5 হয়ে ক্রাইম করলে ডাকাতি হয়, মানে আইনি পরিভাষায় যে ডাকাত সেটা ও জানে না। ও ভাবছে হ্যাঁ আমি চমকাবো, ব্যবসায়ীদের থেকে পয়দাও খাবো, বড় ক্রিমিনাল হবো, এইরকম একটা ব্যাপার ছিল। তো ওকে রাস্তায় যখন মিনিবাস থেকে নেমে পাশের হোটেলটা বললো স্যার ঢুকবে, ঢুকে কিন্তু ও মাংস রুটি খাবে, তারপর বেরোবে কাজে। তো পাশের হোটেলটা দেখাতেই মিনিবাস স্ট্যান্ডের ওখানে আমি পাশের হোটেলেই আগে দুজন লোক ঢুকিয়ে দিলাম, যে পেছন দিকের দরজাটা তোরা আটকা। এবার ও নেমে ঢুকতেই গিয়ে দেখলাম একটা সাইডে টেবিলে মাংস রুটি টুটি অর্ডার দিয়ে বসেছে, আর আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। আচ্ছা, বলে উঠে আয়। তো উঠবে কি, ও আমার চোখের দিকে তাকাচ্ছে, তাকিয়ে চিন্তো আসতে না, আমাকে দেখে ও বুঝতে পারছে কেউ আছে। আমি উঠে আয়, আর না অনেক রুটি খেয়েছিস। টুক করে পেঁচালিটা ফেলে দিল, ওটাও গোড়া। বুঝতে পারলাম আমার তো হোটেলে তখন ঘেরা হয়ে গেছে সবাই। ওকে পিক আপ দেখাতে হলো, দেখতে হলো না, ওদের গর্দান ধরিয়ে তুলে হোটেলওয়ালারা উঠে যখন বলছেন তখন কি অত লাগেনি। আচ্ছা, নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়। তো হোটেলওয়ালারা আমাদের ঘিরে ধরলো, কি ব্যাপার আছে, নিয়ে যাচ্ছেন আমার কাস্টমার, এতে নেই হলে শোন এটা লালবাজার ডিডি। ওর চুপে স্যার নিয়ে যান। ও আর কিছু বললো না। এবার ও যে পোল খুলে দিল, আমি একে পর এক বলে যা, নাহলে দেখ তুই তো কারো কাছে পরিচিতি নেই, তুই থাকিস 511 রবীন্দ্র সরণি, সেটা ঝুপড়ি। তাই আজ রাত্রেই তোকে তাহলে আমরা আদর আপ্যায়ন করে যথাযোগ্য জায়গায় পাঠিয়ে দেবো। আচ্ছা, এরকম বলতেন আর কি? হ্যাঁ, এরকম বলতেন, মানে তোমার মাইক্রোফোনের সামনে এরকম বলছি। হ্যাঁ, ঠিকই না, এরকম করেওছেন আর কি। হ্যাঁ। তো আমার কিন্তু একটা স্পেশাল টেকনিক ছিল, আমি ওদের সাইকোলজি রিড করে যা বুঝেছিলাম, আমি চোখটা আর মুখটা শুধু লিউকোপ্লাস দিয়ে দিতাম। মানে কিরকম? মুখে লিউকোপ্লাস, চোখে লিউকোপ্লাস। এবার যাবি বাণী তুমি শোনো কান দিয়ে, খাও, চা খাও, সবকিছু করো, বসো, তোমাকে কেউ মারবে না। মারামারি চা খাবে কি করে? লিউকোপ্লাস দাও, খুলে খাওয়াবো। আচ্ছা, কিন্তু শাসন মানে আমি বসাতে, দেখ আমি মারামারি পছন্দ করি না, মারামারি আমি সত্যি করি না, বোকারা মারামারি করে। আচ্ছা, বুদ্ধিমান বা কেউ অফিসার, সেন্সেবল অফিসার মারামারি করে না। এবার ও কিন্তু বকে দিল, বলে স্যার কিছু বলবেন না। এবার আমি বলে বল তুই, বলে একটা বিড়ি দিন, বিড়ি খা, পোড়া বিড়ি খেতে 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 বললো স্যার আপনি তো বেকার বলছেন, তো আপনার ঘরেই তো আছে আমাদের বস। মানে বলি কি রে, কে বস? বল জেলে তো আছে একজন ওদের সর্দার, জেলে বসে ইয়াসিন নামে। বলে আপনার এখান থেকে কেস খেয়ে জেলে চলে গেছে, সেখান থেকে চালাচ্ছে। না ওই পিরিয়ডটা আছে, অতএব ধরুন ওকে। ও বলে ও পোর্টাল পোল খুলে দিল, রাজ খুলে দিল সব।
বলে আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে একটা বড় পুরনো টিভি আছে, ওই টিভির পেছনটা খুলুন, সব রত্নপ্যালেসের গয়না আছে। টিভির মধ্যে গয়না? হ্যাঁ, টিভিটা টিভিটা দেখা যায়? খালি টিভি, আচ্ছা, খালি ও টিভি। খোলটা আছে। আচ্ছা, দিব্যি পাওয়া গেল। এবার কে, আমি বলি এই বৃষ্টির রাতে আজকেই ধরতে হবে, নাহলে পাবো না, তুই ধরা পড়ছিস, জানতে পারলে পাবে না। সেই রাতে আবার আমি স্পেশাল অর্ডার করে ওসিদের বাড়িতে নিয়ে গেলাম, পুরো ওর বাড়ি ঘিরে টিরে আরেকজনকে ধরলাম। এবার ধরে উঠতে যাবো, সে পাঁচিল ডিঙিয়ে মানে টালি ভেদ করে ও পাশে জাম্প করবে, তো আমি বাইরের দিকে দাঁড়িয়েছিলাম, দেওয়াল ল্যাম্পপোস্ট লক্ষ্য করে গুলি, অন্ধকার তো শুধু একটা ল্যাম্পপোস্ট জ্বলছে, গুলিটা আমি সাইড করে গেলাম। আর উঠেছিল উপরে, তখন আমাদের মানে গুলিটা আপনাকে করলো? হ্যাঁ, মানে কোথাও পালাবার আগে রাস্তাটা তো ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। পুলিশকে একটু ভয় দেখিয়ে দিল। আচ্ছা, গুলিটা করলো? হ্যাঁ। এইবার আমাদের, না, এই যে গুলিটা করলো আপনি তখন কিভাবে বাঁচলেন? আমি সাইড হয়ে গেলাম। বুঝতে পারলেন যে গুলি হ্যাঁ, করবে? দেখা যাচ্ছে তো উপরে উঠেছে। ও উপরে উঠে ফায়ার্মস নিয়ে দাঁড়িয়ে হ্যাঁ। আছে। এইবার বাই দিস টাইম হয়েছে কি, ডিসব্যালেন্সটা হয়েছে কি, সুপ্রিয় আর রাম অবতার বলে আমার এক কনস্টেবল ছিল, বিহারি কনস্টেবল, ভেরি নাইস। ওরা দুজনে মিলে ওর দুটো ঠ্যাং ধরে হিড় করে টান মেরেছে ওর মানে হাতে, ভেতর দিকে? ভেতর দিকে। হ্যাঁ। ওরা খাটে উঠে গিয়ে ও ঠ্যাংটা ধরেছে, মানে দুজনে বেশ লম্বা আর কি। লম্বা চড়া। হ্যাঁ। তার ফলে ও কিছুটা ডিসব্যালেন্স হয়ে গেছে, আর গুলিগুলো আমার আর লাগলো না, আমি সাইড হয়ে গেলাম। আমি বুঝতে পারছি তো চালাবে ভেতর দিকে, ওকে আছড়ে ফেলে ধরা হলো। কেস ডায়েরি আজ এই পর্যন্ত। আগামীকাল দেখবেন দ্বিতীয় পর্ব।